সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্কেল বেতন কমিশন নিয়ে নতুন কমিটি গঠন। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। অপরদিকে 4 দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং। আরও থাকছে আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল, প্রধান উপদেষ্টা। এবং সবশেষে থাকছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের অপরিহার্যতা প্রসঙ্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান ইউনূস সরকারের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। স্কেল বেতন কমিশন নিয়ে নতুন কমিটি গঠন। জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সেগুনবাগিচার ঢাকা এর হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ। কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করবে এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এর আগে 2025 সালের 27 জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে 21 সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 21 জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। এদিকে পে স্কেল দাবিতে যমুনার সামনে অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে যাওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের 2 ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটার পাশাপাশি পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হন। এর মধ্যে আন্দোলনকারী 38 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা এলাকা, কাকরাইল মসজিদ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের 6 প্লাটুন সদস্য। সরজমিনে দেখা যায়, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কয়েকশো সরকারি কর্মকর্তা-কর্মচারী শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। হাতে ছিল থালা বাসন, মুখে স্লোগান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ভোকা মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন। সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে পৌঁছালে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। বেলা 11টার দিকে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের ব্যারিকেডও ভেঙে পড়ে মিন্টু রোডে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ সেখানে নতুন করে ব্যারিকেড দিলে সেটিও ভেঙে 144 ধারা অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে সড়কে বসে পড়েন। শুরু হয় স্লোগান, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, অফিস না রাজপথ, রাজপথ রাজপথ, অবলম্বে পে স্কেল দিতে হবে, যমুনা পে স্কেল ছাড়া যাব না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ করেন, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেন না বলে জানিয়ে দেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করলে আন্দোলনকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হন। কিছুক্ষণ পর আবার সংগঠিত হয়ে বসে পড়েন। পরিস্থিতি আরও জটিল হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার শুরু করে। টিয়ার শেলের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে ছুটে পালান পথচারী ও আশেপাশের লোকজন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জে নামে। আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে সরে যায়, অন্য অংশটি যমুনার সামনেই অবস্থান ধরে রাখে। এ সময় ঘটনাস্থলে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানান, তবে অনড় থাকেন আন্দোলনকারীরা। দুপুরে 1টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পুনরায় লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। টিয়ারশেলের ডুহায় পুরো এলাকা অন্ধকার হয়ে আসে।
আন্দোলনকারীরা পিছু হেঁটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ আবারও বল প্রয়োগ করে। কয়েক দফা সাউন্ড গ্রেনেডের পর আন্দোলনকারীরা ছত্রগাঙ্গ হয়ে শাহবাগ ও বাংলা মোটরের দিকে সরে যান। ঘটনাস্থলে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, এই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, ব্যারিকেড ভেঙে প্রবেশ করা আইনত অপরাধ, সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এই ঘটনায় আহত ৩৮ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নারী কর্মচারীও আছেন। অনেকেই শ্বাসকষ্ট ও চোখে তীব্র জ্বালাপোড়ায় ভুগছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কালাম হাওলাদার অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আমরা যমুনার দিকে যাচ্ছিলাম। কোনো উস্কানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। আন্দোলনকারীদের অভিযোগ, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বহু আগেই জমা দেওয়া হলেও সরকার গ্যাজেট প্রকাশে গড়িমসি করছে। অন্তর্বর্তী সরকারের সময় কমিশন গঠিত হলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। বারবার আশ্বাস দিয়েও সিদ্ধান্ত না নেওয়ায় বাধ্য হয়ে তারা কঠোর কর্মসূচিতে নামেন। আন্দোলনকারী শাহাদাত হোসেন বলেন, আজ পুলিশ আনদের উপর হামলা করেছে, অথচ তারাও এই বেস্কেলে সুবিধাভোগী হবে। আমরা শুধু নিজেদের জন্য নয়, সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের জন্যই আন্দোলন করছি। কোনো আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি। ডিএমপি শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করা হয়। জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে নিয়মতান্ত্রিকভাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। জামায়াতের উদ্বেগ, কর্মচারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উত্থাপনের জবাবে বল প্রয়োগের ঘটনা কোনো সমাধান বয়ে আনবে না। সরকারি কর্মচারী রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুততা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানের পক্ষে। তিনি শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এহসানুল মাহবুব জুবায়ের সব পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। অপরদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন, 4 দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং। আর 3 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আজ রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত 11:59 পর্যন্ত 4 দিন এসব সেবা সীমিত থাকবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ 10,000 টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধে সিদ্ধান্ত হয়েছে। ফলে রবিবার রাত 12টা রাত থেকে 12ই ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত পূর্ণ 96 ঘণ্টা এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে 1000 টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক 10টি। তবে পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। লেনদেনের বাইরে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা উল্লেখিত সময়সীমার মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এনএফএস প্রতিষ্ঠান নিজস্ব ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করবে। এ সময় সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডারের পক্ষ থেকে সার্বক্ষণিক নিবিড় মনিটরিং বা ক্লোজ মনিটরিংয়ের আওতায় আনতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন ও ল অ্যান্ড অর্ডার বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয়
সহযোগিতা দিতে বলা হয়েছে। আরও থাকছে আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই কথা বলেন। রাতে যমুনার বাইরে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব প্রধান উপদেষ্টার বারাত দিয়ে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার বারাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। তিনি বলেন, কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি আমাদের রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতির জন্য এই খুবই ইতিবাচক পরিবর্তন। এবং সবশেষে থাকছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের অপরিহার্যতা প্রসঙ্গে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের রাজপথে নামার ঘটনা প্রায় নজিরবিহীন। অথচ নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে সাম্প্রতিক আন্দোলনে সরকারি চাকরিজীবীরা জীবন নাশের আশঙ্কার মুখে পড়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্রে দেশবাসী প্রত্যক্ষ করেছে। ন্যায্য দাবির বিপরীতে এ জাতীয় ঘটনা শুধু একটি শ্রেণীর নয়, এটি পুরো জাতির জন্যই বিস্ময়কর ও মর্মান্তিক। বিশেষ করে 2024 সালের বিপ্লব পরবর্তী সময়ে এমন দৃশ্য দেশের মানুষের দীর্ঘদিনের আত্মত্যাগ, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক প্রত্যাশাকে গভীরভাবে আহত করেছে। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কর্মরত নাগরিকদের এমন পরিস্থিতিতে পড়া নিঃসন্দেহে একটি বড় আস্থা সংকটের ইঙ্গিত বহন করে। তবু এত হতাশা ও ক্ষোভের মাঝেও পে স্কেল বাস্তবায়নের আশা পুরোপুরি নিভে যায়নি সরকারি চাকরিজীবীদের। ধারাবাহিক আন্দোলন, জনমত ও আলোচনার প্রতিফলন খুব শীঘ্রই দৃশ্যমান হওয়া উচিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই এ বিষয়ে সরকারি চাকরিজীবীগণ কোনো না কোনো স্পষ্ট বার্তা পাক, এমনটা প্রত্যাশা করা যেতে পারে। শেষটা ভালো হলে দীর্ঘদিন জমে থাকা সরকারি চাকরিজীবীগণের মনের কষ্ট অনেকাংশেই লাঘব হবে। কিন্তু বাস্তবতা হল, এই অনিশ্চয়তা ও দীর্ঘচিত্রা সরকারি চাকরির প্রতি মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমানে একমাত্র ক্যাডার সার্ভিস ছাড়া সাধারণ সরকারি চাকরিতে মেধাবীদের আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে। সময় উপযোগী বেতন কাঠামোর অভাব, সিদ্ধান্তহীনতা এবং ন্যায্য দাবিতে আন্দোলনে নামলেই হয়রানির শঙ্কা তরুণ সমাজকে সরকারি চাকরি থেকে বিমুখ করছে। এর ফলে রাষ্ট্র নিজেই দক্ষ ও যোগ্য মানব সম্পদ হারানোর ঝুঁকিতে পড়ছে। এখানেই আসে নবম পে স্কেল বাস্তবায়নের প্রশ্ন, যা আজ আর কোনো বিলাসিতা নয়, বরং সময়ের অনিবার্য দাবি। বর্তমান বাস্তবতায় দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয় যে হারে বৃদ্ধি পেয়েছে, বিদ্যমান পে স্কেল তা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ। মধ্যম ও নিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারীর জন্য সম্মানজনক জীবনযাপন দিন দিন কঠিন হয়ে উঠছে, যা একটি কল্যাণমুখী রাষ্ট্রের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। নবম পে স্কেল বাস্তবায়ন জরুরি আরেকটি মৌলিক কারণে, কর্মপ্রেরণা ও প্রশাসনিক দক্ষতা বজায় রাখার স্বার্থে। দীর্ঘদিন একই বেতন কাঠামোর মধ্যে আটকে থাকলে কর্মচারীদের মধ্যে হতাশা জন্ম নেয়, দায়িত্ববোধ দুর্বল হয় এবং কাজের গুণগত মানে নেতিবাচক প্রভাব পড়ে। একটি আধুনিক, গতিশীল ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হলে প্রেরণাদায়ী ও বাস্তবসম্মত পে স্কেল অপরিহার্য। এছাড়া বেসরকারি খাত ও আন্তর্জাতিক চাকরির সঙ্গে সরকারি চাকরির আর্থিক বৈষম্য দিন দিন বাড়ছে। যোগ্য ও মেধাবীরা তাই কেবল ক্যাডার সার্ভিস অথবা বিদেশমুখী হওয়ার পথ বেছে নিচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নে ব্যর্থ হলে এই মেধাপ্রস্থান আরও তীব্র হতে পারে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে দুর্বল করে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ন্যায্য পে স্কেল রাষ্ট্র ও কর্মচারীর মধ্যকার আস্থার ভিত্তি পুনর্গঠনের একটি অপরিহার্য শর্ত। কর্মচারীরা যদি মনে করেন রাষ্ট্র তাদের শ্রম, সময় ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করছে, তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন না, বরং রাষ্ট্রের উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় তারা আরও দায়িত্বশীল অংশীদার হয়ে উঠবেন। সুতরাং নবম পে স্কেল বাস্তবায়ন কোনো একক গোষ্ঠীর দাবি নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতা, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ এবং জাতির আস্থা পুনরুদ্ধারের প্রশ্ন। সময় উপযোগী, ন্যায্য ও মানবিক সিদ্ধান্তই পারে এই সংকট থেকে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে। সরকারি চাকরিজীবীগণ এখন সেই দায়িত্বশীল সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে।